আগের ভিডিওতে আমরা চিত্রণ শুরু করেছিলাম। তো চিত্রণের লাস্টে একটা জায়গা আমার ভুল হয়ে গিয়েছিল, সেই জায়গাটা আমি একটু শুধরে নিতে চাই। এখানে বলা হয়েছিল এফ যদি এ থেকে বিতে একটা চিত্রণ হয়, তাহলে একে বলা হয় ক্ষেত্র, এফ চিত্রণের ক্ষেত্র বলা হয় বা ডোমেন বলা হয়। আর এ সেটের যেই পদগুলো এফ নিয়ম দ্বারা বি সেটের পদের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ এ সেটের পদগুলির প্রতিবিম্ব সেট, সেটাকে বলা হয় এফ অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ। আর গোটা বি সেটটাকে বলা হয় এফ অপেক্ষকের উপ অঞ্চল বা কোডোমেন। তার মানে রেঞ্জ বা পাল্লা সবসময় উপ অঞ্চলের একটা সাবসেট হতে পারে বা এর সাথে সমানও হতে পারে। তার মানে আর অফ এফ আমরা বলতে পারি সাবসেট অফ কোডোমেন। এরপর আমরা দেখব একটা চিত্রণকে সম্বন্ধের আকারে আমরা যদি লিখতে চাই, সম্বন্ধের আকারে চিত্রণের প্রকাশভঙ্গি আমরা যদি করতে চাই এটা, তাহলে আমাদেরকে যেই শর্তগুলো মেনে চলতে হবে, ধরে নিচ্ছি এফ এইটা হচ্ছে এ থেকে বিতে একটা সম্বন্ধ। এই সম্বন্ধটাকে আমরা চিত্রণ বলবো। আগে এ আর বি দুজনকেই কী হতে হবে? অশূন্য সেট, অর্থাৎ এদের দুজনের মধ্যেই কমপক্ষে একটি করে পদ আছে, এইটা আমরা ধরে নেব। তাহলে এ থেকে বিতে সংজ্ঞাত সম্বন্ধ এফ যদি হয়, এফ তাহলে কী হবে? অবশ্যই সাবসেট হবে এ ক্রস বি এর। তাহলে তো এই এফ যে সম্বন্ধটা আছে এটাকে আমরা চিত্রণ বলবো। 1 নম্বর শর্ত হচ্ছে এফের ক্ষেত্রটা এ হতে হবে। 2 নম্বর হচ্ছে যেহেতু এফটা সম্বন্ধ, তাই এখানেতে জোড়ায় জোড়ায় পদ থাকবে। তাই ধরে নিচ্ছি যে এফেতে এক্স কমা ওয়াই টাইপের পদ আছে। যদি এক্স কমা ওয়াইও এফে থাকে এবং যদি এক্স কমা জেড এটাও এফে থাকে, তাহলে কি হতে হবে? ওয়াই সমান জেড। এখান থেকে কি বোঝা যাচ্ছে? এক্সটা ওয়াইয়ের সাথে সংযুক্ত, এখানে এক্সটা জেডের সাথে সংযুক্ত। তার মানে ছবি অনুযায়ী হয়ে যাচ্ছে, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এক্সটা এর সাথেও সংযুক্ত হয়ে যাচ্ছে, আবার এর সাথেও সংযুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু চিত্রণের সংজ্ঞা অনুযায়ী কী ছিল? যে প্রত্যেকটা পদের জন্য আমরা একটা করেই প্রতিবিম্ব পাবো। তো সেখানে সেটা আমাদেরকে সিদ্ধ করাতে গেলে অবশ্যই ওয়াই সমান জেড হতে হবে। অর্থাৎ যদি আমাদের এক্স স্থানাঙ্কটা সেম থাকে, তাহলে দ্বিতীয় স্থানাঙ্কটাও আমাদেরকে সমান হতে হবে, তাছাড়া আমাদের চিত্রণ হবে না। তো এইটাই হচ্ছে এফ সম্বন্ধ। আমরা তখনই এফ সম্বন্ধটাকে চিত্রণ বলবো। যদি এক্স কমা ওয়াইটা এফে থাকে এবং যদি এফটা আমাদের চিত্রণ হয়ে যায়, তাহলে আমরা ওয়াইকে বলবো এক্সের প্রতিবিম্ব, অর্থাৎ ওয়াই সমান আমরা কি লিখব? এফ এক্স লিখব। আর এক্স বিলংস টু এ, তার জন্য আমরা ওয়াই বিলংস টু বি পাচ্ছি। তার মানে এক্স নিয়ে যেই সেটটা তৈরি হচ্ছে, এক্সগুলো নিয়ে, অর্থাৎ এ সেটটাকে আমরা বলি ক্ষেত্র, আর বি সেটটাকে বলি পাল্লা। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা দেখব সম্বন্ধটাকে আমরা চিত্রণ বলতে পারছি, মানে সম্বন্ধকে আমরা চিত্রণ আকারে প্রকাশ করতে পারি। কিন্তু চিত্রণকে আমরা সম্বন্ধ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু উল্টোটা সত্য নয়। অর্থাৎ সম্বন্ধ হলে সেটা চিত্রণ নাও হতে পারে। এইটাই হচ্ছে সম্বন্ধ আর চিত্রণের মধ্যে পার্থক্য। এখানেও যদি আমরা জোড়ায় জোড়ায় সেট নিই এ ক্রস বি,
ধরে নিচ্ছি এ ক্রস বিটা আমার হলো 1 1 1 2 1 3 2 1 2 3, এটা হচ্ছে এ ক্রস বি। আমরা ধরে নিচ্ছি এফ হচ্ছে 1 1 1 2 2 1 2 3। সম্বন্ধের ক্ষেত্রে আমাদের একটা পদ একাধিক পদের সাথে সংযুক্ত হতে পারে, অর্থাৎ একাধিক পদের সাথে সম্বন্ধযুক্ত হতে পারে। এখানে একটা একের সাথে সম্বন্ধযুক্ত, একটা দুয়ের সাথে সম্বন্ধযুক্ত, কিন্তু চিত্রণের ক্ষেত্রে হলে আমাদের এটা সম্ভব নয়। তার মানে চিত্রণের ক্ষেত্রে হতে গেলে কি হতে হতো, এখানে যেটা দেওয়া আছে এফটা, এই সম্বন্ধটাকে আমরা চিত্রণ বলতে পারবো না। কারণ এখানে দেখতে পাচ্ছি যে এই অপেক্ষকের ক্ষেত্রটা আমাদের ওখানে যদি এ হয়, এ যদি 1 2 3 হয়, তো ক্ষেত্রটার সাথে সমান হচ্ছে না, এফ অপেক্ষকের ক্ষেত্রটাও এ হচ্ছে না, কারণ ক্ষেত্র এফ অপেক্ষকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 1 2, সেটা এর সাথে সমান হচ্ছে না। আরেকটা কি হচ্ছে, এক পদটা একের সাথেও সংযুক্ত হয়ে যাচ্ছে আর দুয়ের সাথেও সংযুক্ত হচ্ছে। নিয়ম অনুযায়ী আমাদের কী হতে হতো, এই দুটোকে সমান হতে হতো। তাহলে এফ একটা সম্বন্ধ, কিন্তু এটা চিত্রণ নয়। তাহলে সম্বন্ধের ক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকশান ছিল না এরকম যে একটা পদের সাথে একটা পদই সংযুক্ত হতে পারে, বা যে ক্ষেত্রটা পাবো সেটা এ সেটের সাথে সমানই হতে হবে, এরকম কোনো আমাদের বৈশিষ্ট্য ছিল না। কিন্তু চিত্রণ হতে গেলে আমাদেরকে এই জিনিসটা মেনে চলতে হবে। এটাই হচ্ছে সম্বন্ধ আর চিত্রণের পার্থক্য। এখন আমরা দেখব দুটি অপেক্ষক কখন সমান হবে, অর্থাৎ দুটি অপেক্ষকের সমতা নিয়ে আমরা আলোচনা করব। ধরে নিচ্ছি এফ এবং জি দুটি অপেক্ষক। তাহলে এফ এবং জিকে আমরা সমান বলবো, এফ সমান জি তখনই বলবো যদি 1 নম্বর এফের ক্ষেত্র, অর্থাৎ যেটা আমরা যদি ডিএফ দিয়ে সূচিত করি, ডোমেন অফ এফ, সমান জি এর ক্ষেত্র, যদি ওটাকে আমরা ডি অফ জি দিয়ে সূচিত করি। এই দুটোকে সমান হতে হবে, এফের ক্ষেত্রের সাথে জি এর ক্ষেত্র। এবং 2 নম্বর কি, প্রত্যেকটা সব এক্স বিলংস টু ডিএফ বা ডিজি এর জন্য এফ এক্স সমান জি এক্স হতে হবে। 1 নম্বর শর্তে দুজনের ক্ষেত্র সমান হতে হবে, আর 2 নম্বর শর্ত কি, ক্ষেত্রের অন্তর্গত প্রত্যেকটা বিন্দু এক্সের জন্য ওই বিন্দুতে এফ অপেক্ষকের মান এবং জি অপেক্ষকের মান সমান হতে হবে। যদি এরকম কোনো বিন্দু পাওয়া যায় যার জন্য এফ এক্সটা নট ইকুয়াল টু জি এক্স হচ্ছে কোনো একটা বিন্দুর জন্য, তখনই আমরা বলবো এফ অপেক্ষকটা নট ইকুয়াল টু জি। তাহলে সমান হওয়ার জন্য এই দুটো শর্ত একসাথে মেনে চলতে হবে। আমরা যদি একটা উদাহরণ নিয়ে নিই, ধরে নিচ্ছি এ সেটটা হচ্ছে 1 2 3 আর বি সেটটা হচ্ছে 1 8 27। তাহলে এফ এ থেকে বি যদি সংজ্ঞাত হয় এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ এর দ্বারা, এবং জি এ থেকে বি যদি সংজ্ঞাত হয় জি এক্স সমান 6x² মাইনাস 11x প্লাস 6, তাহলে আমাদেরকে পরীক্ষা করতে হবে যে এফ সমান জি হচ্ছে কি না, এটা আমাদের পরীক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছি এফ অপেক্ষকের ক্ষেত্র মানে এ সেটটা হয়, দেখতে পাচ্ছি দুজনের ক্ষেত্রে এ সেট আছে, তাহলে দুজনেরই ক্ষেত্র সমান হয়ে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদেরকে কি পরীক্ষা করতে হবে, যে এ সেটের অন্তর্গত 1 2 3 এই বিন্দুগুলোর জন্য এফ এক্সের সাথে জি এক্স সমান হচ্ছে কিনা। তার মানে আমরা দেখব এফ ওয়ান সমান জি ওয়ান হচ্ছে কিনা, এফ টু সমান জি টু হচ্ছে কিনা, এফ থ্রি সমান জি থ্রি হচ্ছে কিনা। তো এফ ওয়ানের মান কত পাবো, এফ এক্স তো আমার দেওয়া আছে এক্স কিউব, তাহলে এক্সের স্থলে 1 বসালেই এফ ওয়ান পেয়ে যাব, সেটা 1 পাবো। জি অফ ওয়ান কত পাবো, জি অফ ওয়ান যদি আমরা ক্যালকুলেশন করি 6 মাইনাস 11 প্লাস 6, তাহলে ওটা আমরা কত পাচ্ছি, এর ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি 1। এফ অফ টু সেরকমভাবে এফ অফ টু সমান করলে 8 পাবো,
জি অফ 2 করলেও 8 পাবো, এফ অফ 3 করলেও আমরা পাবো 27, আর জি অফ 3 করলেও 27। তাহলে কি দেখতে পেলাম, প্রত্যেকটা এক্স বিলংস টু এ এর জন্য এফ এক্স সমান জি এক্স হচ্ছে, এবং এফ আর জি এর ক্ষেত্র দুটোই আমাদের সমান হয়ে গেছে। তা সেটা কার সাথে সমান? এ এর সাথে সমান। তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো শর্ত যেহেতু আমাদের একসাথে সিদ্ধ হচ্ছে, তাহলে এফ অপেক্ষক সমান জি অপেক্ষক। এরপর আমরা একটা অঙ্ক দেখে নিচ্ছি, আর একটা অঙ্ক। সেখানে আমাদের বলা হয়েছে এ সেটটা বলা আছে -1, 0, 1, 2, 3, আর আমাদের বলা আছে এফ অপেক্ষকটা এ সেট থেকে পূর্ণ সংখ্যার সেট জেডে সংজ্ঞাত। কীভাবে? এফ এক্স সমান দেওয়া আছে x² - 5x + 7। আমাদেরকে যদি বলে এখানে যে 7 এই বিন্দুটা যদি জেড থেকে হয়, তার প্রাকবিম্ব বের করতে। প্রাকবিম্ব মানে কি? 7টা মানে কি? এফ অফ কোনো এ সেটের কোনো একটা পদ সমান 7 হবে। প্রাকবিম্ব মানে 7টা কার জন্য প্রতিবিম্ব হচ্ছে, আমাকে সেটা বের করতে হবে। ধরে নিচ্ছি যে 7-এর প্রাকবিম্ব হচ্ছে x1, তাহলে আমাদের হিসেব মতো কী হতে হবে? এফ অফ x1 সমান 7 হতে হবে। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? এফ অফ x1 বসালে x1² - 5x1 + 7 = 7। তাহলে আমাদের কি হবে? এটা কেটে যাচ্ছে, x1 × x1 - 5 = 0, অর্থাৎ x1 সমান 0 অথবা x1 সমান 5। 5টা আমার এ সেটে নেই, কিন্তু 0টা আছে, কারণ x1টা কোত্থেকে নিয়েছি আমরা? এ সেট থেকে। প্রাকবিম্ব মানে এ সেটের একটা পদ যদি x1 হয়, তার প্রতিবিম্ব হবে 7, অর্থাৎ এফ অফ x1 সমান 7। তার মানে এটা নিশ্চয়ই এ সেটের পদ হতে হবে। x1-এর যে মানগুলো পেয়েছি সেখানে 5টা কিন্তু এ সেটে নেই, কেবলমাত্র 0টা আছে এ সেটে। তাহলে 7-এর প্রাকবিম্ব আমাদের কি হয়ে যাবে? 7-এর প্রাকবিম্ব আমাদের হয়ে যাবে 0। এরপর আমাদের আলোচনার বিষয়বস্তু বাস্তব চলের অপেক্ষক। বাস্তব চলের অপেক্ষক বা থিওরি অফ ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। আমরা আগেও অপেক্ষক বলেছি, সেখানে এফ যদি এ থেকে বিতে একটা অপেক্ষক হয় তার জন্য শর্ত বলেছিলাম। তো এইখানে এর সাথে বাস্তব চলের অপেক্ষকের একটাই পার্থক্য, এ আর বি যে কোনো সেট হতে পারে, কিন্তু বাস্তব চলের অপেক্ষকের ক্ষেত্রে এ আর বি দুজনকেই হতে হবে বাস্তব সংখ্যার সাবসেট, অর্থাৎ এ আর বি দুজনেই কী হবে? আর এর সাবসেট হবে, এবং দুজনেই হচ্ছে আমার অশূন্য সেট, অর্থাৎ দুজনেই কমপক্ষে একটি করে পদ আছে, এইটা আমরা ধরে নেব। তাহলে যদি হয়, তাহলে আমরা তখন এফ এ টু বিকে বলবো বাস্তব চলের অপেক্ষক, অর্থাৎ এ সেটে যে মানগুলো থাকবে সেগুলোও বাস্তব মান হবে, এবং বি সেটে যে মানগুলো আমরা পাবো সেটাও হবে বাস্তব মান। যদি আমরা এক্স বিলংস টু এ এর জন্য এফ নিয়ম দ্বারা ওয়াই বিলংস টু বি পাই, তাহলে ওয়াই সমান কী হয় আমাদের? এফ এক্স হবে, অর্থাৎ এফ এই নির্দিষ্ট নিয়ম বা গাণিতিক সম্পর্ক, এফ হচ্ছে একটা গাণিতিক সম্পর্ক বা একটা নিয়ম, যার দ্বারা আমরা এক্স বিলংস টু এ একটা যদি আমাদের বাস্তব সংখ্যা হয়, তার জন্য ওয়াই বিলংস টু বি একটা বাস্তব সংখ্যা পেয়ে যাব। সেই কারণে এফ অপেক্ষকটা আমরা তখন বলবো বাস্তব চলের অপেক্ষক, কারণ যে চলরাশিগুলো আমরা ব্যবহার করছি তারা হচ্ছে প্রত্যেকেই বাস্তব সংখ্যা। বিজ্ঞানী টিচমার্স এই অপেক্ষক নিয়ে একটা কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন যে
এফ হচ্ছে যেন একটা যন্ত্র, এক্স হচ্ছে যন্ত্রটার কাঁচামাল। এক্সটা যদি আমরা এই যন্ত্রে ঢোকাই, তাহলে আমরা আউটপুট হিসেবে অর্থাৎ উৎপাদিত দ্রব্য হিসেবে যেটা পাবো সেটাকে আমরা বলবো ওয়াই হচ্ছে উৎপাদিত দ্রব্য। তার মানে এক্সটা হচ্ছে ইনপুট, এফটা হচ্ছে একটা যন্ত্র বা মেশিন, আর ওয়াইটা হচ্ছে তার আউটপুট। এটাই হচ্ছে টিচমার্সের ভাষা অনুযায়ী অপেক্ষকের সংজ্ঞা। তার মানে অপেক্ষকের কাজ কি? আমরা এ সেট থেকে একটা পদ নেব, সেটা যদি এফেতে আমরা চালাই, তাহলে সেটার উপর যদি এফ চালাই, তাহলে আমরা কি পেয়ে যাব? ওয়াই বিলংস টু বি পেয়ে যাব। আর আমাদেরকে মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা মানই কী হবে? এক্স আর ওয়াইয়ের মান যেহেতু বাস্তব মান, তাহলে এই মানগুলো হবে বাস্তব এবং সসীম মান। তাহলে এক্সের যেসব বাস্তব মানের জন্য আমরা ওয়াইয়ের একটা নির্দিষ্ট বাস্তব মান পাচ্ছি, এক্সের সেই সমস্ত মানগুলো নিয়ে আমাদের যে সংকলনটা পাওয়া যাবে, এক্সের সংকলন, এক্সের মানের সংকলন, সেটাকেই আমরা বলবো এফএক্স অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র বা ডোমেন অফ ডেফিনেশন। এই জিনিসটা আগের চিত্রণে যেমনভাবে পড়েছিলাম একই, কোনো পার্থক্য নেই। একটাই পার্থক্য, এখানে এ আর বি দুজনেই হচ্ছে আর এর একটা করে উপসেট। তো এফএক্স অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র মানে সেই সমস্ত এক্সের মান, সেই সমস্ত এক্স বিলংস টু আর, যাতে করে আমার কি হয় না এফএক্সগুলো আর এ থাকে। তাহলে সংজ্ঞার ক্ষেত্র মানে এক্সের মানের নিয়ে আমাদের যে সংকলনগুলো হবে সেটাকে আমরা ডি অফ এফ দিয়ে সূচিত করব, ডোমেন অফ এফ। আবার সব এক্স বিলংস টু ডিএফের জন্য আমরা যে ওয়াইয়ের মানগুলো পাবো তাকে বলি আমরা এফএক্স অপেক্ষকের পাল্লা বা প্রসার বা রেঞ্জ। তার মানে আর অফ এফ দিয়ে কী সূচিত হবে? সেই সমস্ত এফএক্সগুলো যখন আমরা এক্সগুলো নিচ্ছি ডোমেন অফ এফ থেকে। আর আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওয়াই সমান এফএক্স অপেক্ষকটা, এর ক্ষেত্রে যে এক্স চলরাশিটা আছে সেটা কোত্থেকে মান গ্রহণ করে? তার সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত মান গ্রহণ করে, অর্থাৎ এক্সগুলো কোত্থেকে আসে? ডিএফ থেকে। আর এক্স এই চলরাশিটাকে আমরা বলে থাকি স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ওয়াই চলটা কোত্থেকে মান গ্রহণ করে? ওয়াই চলটা মান গ্রহণ করে তার পাল্লা বা প্রসার, এই জায়গাটার থেকে তারা মান গ্রহণ করে। আর ওয়াইটাকে আমরা বলে থাকি অধীন চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন বলে থাকি? কারণ ওয়াই সমান আমরা এফএক্স পাচ্ছি, অর্থাৎ এক্সটার উপরে এফটাকে আমরা চালাচ্ছি, তারপরেই ওয়াইটাকে পাচ্ছি। আগে এক্স বসাবো, তারপরে আমরা ওয়াইটা পাবো। তার মানে এক্সের মান যা খুশি হতে পারে, কিন্তু ওয়াইটা তার অধীনে আছে। ওয়াইটা নিজের ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে না। এক্সের যেমন মান বসানো হবে সেরকম অনুযায়ী আমরা ওয়াইকে পাবো। তো আমাদের এখন আলোচনা এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা অপেক্ষকের আরও কিছু অঙ্ক দেখে নেব।